আমাদের এই চতুর্থ সম্মেলন জেলা আলিপুরদুয়ার জেলার চতুর্থ সম্মেলন, তার প্রকাশ্য সমাবেশ সম্মেলনের কাজ আজকে শুরু হয়েছে। যারা এখানে উপস্থিত হয়েছেন এবং এই আশপাশের যে মানুষ, দোকানদার, পথচারী, আমি সবাইকে, ফালাকাটাবাসী এবং এই জেলার সমস্ত মানুষকে আমাদের পার্টির পক্ষ থেকে সংগ্রামী অভিনন্দন জানাচ্ছি। শীতের বেলা হঠাৎ করে সন্ধে নেমে যাবে, অনেক বেশি বক্তৃতা করার আমার কোনো কারণ নেই। আমার পরে এখানে আপনাদের সবার কাছে পরিচিত কমরেড জিয়াউল আলম আছেন, কমরেড অলকেশ দাস আছেন, ওরা বলবেন, সলিল আচার্য, কমরেড অনন্ত রায়, আপনারা সবাই গিয়েছেন। এর সঙ্গে আমাদের মৃণালদা আছেন, বিকাশ আছে, আশা আছে, সহ সবাই। ফলে অনেক বেশি কথা বলার আমার কোনো দরকার নেই। আমি বিশ্বাস করি অভিজ্ঞতা মানুষের সবচেয়ে বড় বন্ধু। অভিজ্ঞতাতেই মানুষ চলে। যেমন আশায় মনে চাষা, এই কথাটা সত্য। মানুষ আশা করে, আশা করবে, আশা করাটা স্বাভাবিক। তারপর কোনো একটা সময় যখন আশা ভঙ্গ হয়, সেই মানুষই আবার উঠে দাঁড়ায়, এটাও সত্য। তেমনি যা মানুষ ভেবেছিলেন, যা মানুষ বুঝেছিলেন, যা মানুষ ভরসা করতে চাইছিলেন, গত 10 বছর, 12 বছর, 13 বছর, 14 বছর হয়ে গেল, মানুষ বুঝতে পারছেন যে একটা ভয়াবহ বিপদের মধ্যে আমাদের গোটা বাংলা পড়েছে। তেমনি করে সারা ভারতবর্ষের ক্ষেত্রেও আমাদের দেশ একটা বাড়তি বিপদের মধ্যে পড়েছে। এটা না বুঝবার কোনো কারণ আমাদের নেই। ফালাকাটা এবং এই জেলার মানুষ গোটা রাজ্যের সবচাইতে বৈচিত্র্যপূর্ণ জেলার নাম আলিপুরদুয়ার। ভাষা, সংস্কৃতি, নানান রকমের বৈশিষ্ট্য বিভিন্ন, এই সব মিলিয়ে আমাদের আলিপুরদুয়ার জেলা। জলপাইগুড়ি, আলিপুর সব মিলিয়ে একটা পুরনো জলপাইগুড়ি জেলা। আমাদের চা বাগান, আমাদের প্রকৃতি, আমাদের পাহাড় ঘেঁষা এলাকা, পাশের ভুটান, আমাদের এখানকার জলপথ, নদী, সব মিলিয়ে একটা দারুণ গুরুত্বপূর্ণ কোনো সন্দেহ নেই। সেই জেলার মানুষ পুরনো প্রাচীন অভিজ্ঞতার মানুষ, লড়াই সংগ্রামের মধ্য দিয়ে পথ চলা মানুষ। প্রতিটি ইঞ্চিতে লড়াই করতে করতেই চা বাগানের শ্রমিকরা নিজেদের অধিকার অর্জন করেছে। আমাদের কৃষকরা এই জেলার লড়াইয়ের মধ্য দিয়ে আজ না বহু আগে থেকে ঐক্যবদ্ধ কৃষক সংগ্রাম পরিচালনা করেছে। নানান সময় বিচ্ছিন্নতাবাদী শক্তি আমাদের উপর আক্রমণ করেছে, ছিন্ন ভিন্ন করে দেবার পরিকল্পনা হয়েছে। কমরেড প্রাণেশ পালের মতন কমরেড আমাদের খুন হয়েছে স্কুলের মধ্যে। আমাদের লাগোয়া ধূপগুড়ি, সেখানে আমাদের কমরেডরা খুন হয়েছে পার্টি অফিসের মধ্যে। এই সমস্ত কিছু দেখে, সহ্য করে, সহ্যের সীমানা অতিক্রম করে মুখোমুখি দাঁড়িয়ে প্রতিরোধ করতে করতেই এই জেলার মানুষ তারা এগিয়েছে। এবং তারপর কোন একটা সময়তে যে রাজ্যের মানুষ, যে জেলার মানুষ, তারা মনে করছিলেন যে আমরা তো যেরকম আছি ধাপে ধাপে এগোচ্ছি। একটা ভরসা করলেন, বদল করলে যদি কোনো বাড়তি সুবিধা হয়, মানুষকে একটা ভরসা হয়তো করবে। গত 10-12 বছরের অভিজ্ঞতা কি? দেশ, রাজ্য, জিনিসের দাম আকাশে। ছেলে মেয়েদের লেখাপড়ার 12টা বেজে গেছে। স্কুল, কলেজ, মাস্টারমশাই নেই, শূন্য পদ। আজকে গোটা রাজ্যে কর্মীবর্গ দপ্তর, আজকের তারিখে কর্মীবর্গ দপ্তর হিসেব দিতে বলেছে কোথায় কত কর্মচারী আছে। ওদের অত হিসেব রাখার দরকার নেই। আমি বলছি 6.5 লক্ষ সরকারি কর্মচারী শূন্য পদ, 6.5 লক্ষ। আমরা তো অনেকবার বলেছি, এখানকার যিনি এমএলএ বিধানসভায় প্রশ্ন করেছিলেন,
শিক্ষামন্ত্রী উত্তর দিয়েছিলেন 3.5 লক্ষ শিক্ষাক্ষেত্রে শূন্য পদ। শিক্ষাক্ষেত্রে শূন্য পদ মানে ওটা চাকরির প্রশ্ন কেবলমাত্র না, স্কুলগুলো তাহলে কমজোরি হয়ে গেল। বামফ্রন্ট যখন আসেনি তখন গোটা রাজ্যের মানুষ জানতেন সবার শিক্ষার সুযোগ ছিল না। সমাজ গড়ার জন্য, মানুষ গড়ার জন্য, ভবিষ্যৎ গড়ার জন্য বামফ্রন্ট শিক্ষার বিস্তার করেছিল। কৃষি তার অগ্রগতি, অর্থনীতির শক্তি বাড়াবে মানুষ, ঐক্যবদ্ধ থাকবে মানুষ, তার অধিকার রক্ষার লড়াই করবে। আর যদি সত্যি সমাজটাকে এগিয়ে যেতে হয় তাহলে শিক্ষা, স্বাস্থ্য প্রাথমিক কাজ, ওটা রাষ্ট্রের দায়িত্ব, ওটা সরকারের কাজ। তাহলে স্কুল বেড়েছে, কলেজ বেড়েছে, ছাত্র বেড়েছে। যখন 77 সালে পশ্চিমবাংলায় বামফ্রন্ট আসে, গোটা রাজ্যে মাধ্যমিকের পরীক্ষার্থীর সংখ্যা ছিল 2 লক্ষের চেয়ে কম। যে কোনো পুরনো মানুষকে জিজ্ঞাসা করুন, আপনি অনেক দূরে বসে আছেন চায়ের দোকানে, গিয়ে একটু পুরনো নথি খুঁজুন, 2 লক্ষের কম। বামফ্রন্ট শিক্ষার বিস্তার ঘটিয়েছে। না না, এটা হবে না। রামা কৈবর্ত হোক আর রহিম চাচা হোক, তার পরিবারের ছেলে সন্তান যখন বড় হচ্ছে, সে স্কুলে যাবে, সে লেখাপড়া করবে, তাকে শিক্ষার সুযোগ দেওয়াটা সরকারের দায়িত্ব। শুধুমাত্র কলকাতার স্কুল কলেজ নয়, গোটা রাজ্যে শিক্ষার বিস্তার ঘটাতে হবে। ফলে জেনকি স্কুলের ছেলে মাধ্যমিকে প্রথম হয়, কোচবিহারের অথবা আলিপুরদুয়ারের অথবা জলপাইগুড়ির গ্রামের ছেলে মেয়ে তারা স্কুল কলেজ লেখাপড়ায় ক্রমশ এগোয়। এখন ভবিষ্যতের স্বপ্ন থেকে মানুষ এগোচ্ছে। 2011 সালে যখন বামফ্রন্ট চলে যায়, 2 লক্ষ পরীক্ষার্থীর সংখ্যাটা বেড়ে হয়ে গেল 10.5 লক্ষ। 5 গুণ 5.5 গুণ বেড়ে গেল। অভিভাবিকারা তারা ভরসা করছিলেন, ছেলে মেয়েটাকে যত্ন করছিলেন। তার মধ্যে আগে তো যত্ন করার সুযোগ ছিল না। বামফ্রন্ট যখন আসেনি, দুবেলা খাবার সুযোগ নেই, গ্রামে রাস্তাঘাট নেই, যাতায়াতের সুযোগ নেই, বিদ্যুৎ সিদ্যুৎ ছেড়ে দিন। আমরাই যখন যাতায়াত করতাম এই রাস্তায় কি ছিল, ফালা কাটার চেহারা। ফলে সেই গোটা রাজ্যটাকে গড়ে তোলা, মানুষের পেটের দুবেলা ভাতের ব্যবস্থা করা, গ্রামের রাস্তাঘাট, জল, স্কুল, লেখাপড়া, 2 লক্ষ মাধ্যমিক পরীক্ষার্থী 10.5 লক্ষে নিয়ে যাওয়া, সেই ছেলে মেয়েরা কাজকর্ম করবে তার ব্যবস্থা করা। গ্রামে শহরে সবাই জানেন ভরসা ছিল পশ্চিমবাংলার বামফ্রন্ট। কোন রাজ্যে, কোন জেলায়, কোন গ্রামে যখন বামফ্রন্ট আসেনি তখন কে ভাবছিলেন যে আমাদের গ্রামে বিদ্যুৎ আসবে? ভেবে দেখুন আমাদের পুরনো লোকেরা। এখনকার ছেলে মেয়েদের আমি বললে তারা হয়তো বিশ্বাস করতে চাইবে না। পশ্চিমবাংলার গ্রামে গ্রামে যত ইঞ্চি বিদ্যুতের লাইন পৌঁছেছে, যত বিদ্যুতের খুঁটি পৌঁছেছে, বামফ্রন্ট এবং বামফ্রন্ট, অন্য কোনো বিকল্প কখনো ছিল না। গোটা পশ্চিমবাংলাকে আলোকোজ্জ্বল করতে হবে, সমাজটাকে এগিয়ে নিয়ে যেতে হবে। বামফ্রন্ট মানে মানুষ, বামফ্রন্ট মানে লড়াই। সিপিআইএম সেই মনোভাব থেকে লাল ঝান্ডাকে নিয়ে চলেছে। লাল ঝান্ডা মানে মানুষ, তার ঐক্য, তার শক্তি, জাত পাত ধর্ম বর্ণ নির্বিশেষে আসল হচ্ছে মানুষ। এবং তারপর সেই মানুষ স্বপ্ন দেখেছে, তাহলে গ্রামের কৃষি এগোবে। ধূপগুড়ি গোটা উত্তর বাংলায় সবচাইতে বড় সবজির বাজার। ফলা কাটা, ফার্টাইল, আস্তে আস্তে চাষ বৃদ্ধি শুরু হলো খোলটা দিয়ে। বামফ্রন্ট যখন ছিল না, কথাটা কোনো অতিরিক্ত হচ্ছে না, তখন গোটা ফালাকাটা, মাথা ভাঙা উত্তরবঙ্গের বিভিন্ন জায়গায় আলুর চাষ ছিল না। শুরু হলো খোলটা দিয়ে, আমাদের লাগোয়া, এখন কোচবিহার জেলা মানে পাশে। তারপরে গোটার চারপাশ ছড়িয়ে গেছে সবজি, তার চাষ, কৃষিতে উৎপাদন বৃদ্ধি। কৃষক তাকে বাঁচাতে হবে। আর বাঁচানো মানে সাধু সাধু কথা বলা না, তার অর্থনীতির শক্তিটাকে বাড়াতে হবে। কোথায় যাচ্ছি আজকে আমরা? চাষের দাম নেই, ফসলের দাম নেই, আলুর দাম নেই, বাজারে পড়ে থাকছে, মাঠে পড়ে থাকছে।
কেন? যে রাজ্যটা এগোচ্ছিল ধাপে ধাপে, গোটা দেশ বলছিল এগোচ্ছে পশ্চিমবাংলা, কেন পিছিয়ে গেল? কোন ভোজবাজির ব্যাপার তো নয়। সরকার কিভাবে দেখছে তার উপর নির্ভর করে। সরকার না চাইলে যেমন দাঙ্গা হয় না, সরকার না চাইলে যেমন অশান্তির রাজত্ব হয় না, সরকার না চাইলে রোজ যেমন তোলাবাজি হতে পারে না। আগেকার সরকার চাইনি তাই দাঙ্গা বাঁধেনি, আগেকার সরকার চাইনি তাই তোলাবাজি করতে পারেনি। মমতা ব্যানার্জির সরকার থাকবে আর তোলাবাজি বন্ধ হবে, এ কখনো সম্ভব না। এই রাস্তায় যাতায়াত করতাম আমি, আজকেই বলছিলাম বিড়ালদাকে, ফালাকাটা বাস দাঁড়াতে, কোচবিহার যাচ্ছি, হয়তো কোনো মিটিং। ফালাকাটা একটা শ্যাবি, একটু ফাঁকা একটা চায়ের দোকান ছিল, একটা চায়ের দোকান ছিল। ওই বাস দাঁড়ালো, একবার চা খেয়ে আবার বাসে উঠে পড়তাম। আজকে সেই ফালাকাটাকে চেঞ্জ হয়ে গেছে, কেনা যায়। আপনি যা দেখতে পাচ্ছেন পশ্চিমবাংলায়, বিশ্বাস করবেন কি করবেন না আপনার ব্যাপার, আমি বোধ করি বিশ্বাস করবেন। রাস্তা ঘাট, এশিয়ান হাইওয়ে প্রশস্ত করা, একেবারে আলিপুরদুয়ার কুচবিহার পর্যন্ত শিলিগুড়িকে মিলিয়ে দেওয়া, পারলে শিলিগুড়ির সঙ্গে কলকাতা তাকে মিলিয়ে দেওয়া, বেলজনি এক্সপ্রেস হয়ে কলকাতা, ইস্টার্ন মেট্রোপলিটন বাইপাস কলকাতায়, গঙ্গার উপরে দ্বিতীয় হুগলি সেতু কলকাতায়, এই থেকে শুরু করে নিবেদিতা সেতু গোটা উত্তরবঙ্গে। তখন তো ছিল ফেয়ার ওয়েদার ব্রিজ, নদীগুলোর ওপরে ব্রিজ তৈরি করে রাস্তাঘাট যোগাযোগ। এখন উত্তর বাংলার যাতায়াত যোগাযোগ কোন অংশেই কারুর চাইতে পিছিয়ে নেই। সৌজন্যে বামফ্রন্ট তার ব্যবস্থা করেছে। ওটা আমার রাজ্য, আমার রাজ্যের অংশ, উত্তর দক্ষিণ বলে কথা না, গোটা রাজ্যের মানুষকে এগিয়ে নিয়ে আবার ব্যবস্থা করতে হবে। আজকে চেহারা বদলে গেছে, এবং সেই চেহারা বদলে গিয়ে রানীনগরে শিল্পের ব্যবস্থা করো, শিলিগুড়িতে শিল্পের ব্যবস্থা করো, জলপাইগুড়িতে তার ব্যবস্থা করো, আমাদের চা বাগান তার ব্যবস্থা করো, তার জন্য চট্টগ্রামে শিল্পের বন্দোবস্ত করো। এই সব পরিকল্পনা করতে করতে ছিল গত 8, 10, 12 বছর এক জায়গায় দাঁড়িয়ে গেল। শিক্ষা ধ্বংস হচ্ছে, স্বাস্থ্যের ব্যবস্থা ভয়াবহ, কাজের কোন সংস্থান নেই, জিনিসের দাম আকাশে। কি চলছে রাজ্যে? চলছে একমাত্র কাউকে কিছু পাইয়ে দেওয়া, তার কিছু একটা ব্যবস্থা করা, পাইয়ে দিলাম বাবা, খুশি খুশি থাকো। এই 2-3 দিন আগে কাগজের সংবাদ আপনারা দেখেছেন, পশ্চিমবাংলায় সবচাইতে বেশি আয় কিসের হয় আছে? গত 10 বছরে এ রাজ্যে 8,500 স্কুল বন্ধ হয়েছে, আর 22,000 মদের দোকান নতুন করে চালু হয়েছে। 22,000 মদের দোকান খুলেছে, আর 8,000 স্কুল বন্ধ হয়েছে। কোথায় নিয়ে যাচ্ছে আমাদের রাজ্যটাকে? গোটা রাজ্যের সবচাইতে বেশি ইনকামের জায়গা হচ্ছে এখন মদের ট্যাক্স। তাহলে সমাজ থেকে হচ্ছে শিক্ষার 12টা বাজিয়ে দেবে, নেশাতুর কাজের কথা না বলে, 2 পয়সা পকেটে গুঁজে দাও, আর 2 পয়সা পকেটে গুঁজে দিয়ে খুশি মতো চলো। সারা দুনিয়াতে তাই, সারা রাজ্যে তাই, সারা দেশে তাই, ভয়াবহ জায়গায় চলে যাচ্ছে, ভয়াবহ জায়গায় চলে যাচ্ছে। আজকে বহু আগে রবীন্দ্রনাথ ঠাকুর লিখে গেছিলেন, ধন গরিমার উত্তর রাশিয়ায় সমস্ত চেতনা বদলে গেল। অন্ধকার থেকে তাকে কি করে আলোকোজ্জ্বল করা যায়? রাশিয়ায় ঘুরে এসে শিক্ষা পুরোটিত হচ্ছে। নানান গল্পে কবিতায় সত্য বহু কথা বলেছে, কিন্তু ধন অতিরিক্ত বেআইনি, ওটা গর্ব না, ওটা গর্বের নামে কি করে তুই ভাবতে পেরেছিলেন? বামফ্রন্ট যখন ছিল না, অথবা আরো যদি
বিষ্ণুভাই বলুন, দিল্লিতে যখন বিজেপির সরকার আসেনি, আদানি এই নামটা কেউ শুনেছিলেন? গোটা কর্ণাটকের মানুষ একজনও, আমি চ্যালেঞ্জ করছি না, কেউ শুনে আম্বানি নাম শুনেছে। আদানি এখন প্রধানমন্ত্রীর সঙ্গে সঙ্গে ঘুরে ঘুরে পৃথিবীটাকে দুর্নীতি হয়ে গেছে। যারা জানেন তারা বলে আছে কি করে হয়। পৃথিবীতে 2 নম্বর যিনি সম্পদশালী, 1 নম্বর যেহেতু ভারতীয় না, তাহলে ভারতে নিশ্চয়ই 1 নম্বর সম্পদশালী আদানি, তাহলে নিশ্চয়ই ট্যাক্স সবচেয়ে বেশি দেয়, ট্যাক্স দেয় বেশি। 1 নম্বরে নাম নেই, 2 নম্বরে নাম নেই, 3 নম্বরে নাম নেই, 4 নম্বরে নাম নেই, 1 থেকে 20 তার মধ্যে আদানির নাম নেই। ট্যাক্স ফাঁকি দিয়ে দিয়ে দিল্লির সরকারের পক্ষে মানুষের টাকা লুট করতে করতে কোথায় নিয়ে পৌঁছে দিয়েছে চোখের সামনে আমরা দেখতে পাচ্ছি। কোথায় আদানি, কোথায় আম্বানি, আর সাধারণ মানুষ আনতে পারতাম না। কিভাবে সংসদ ঠিক করতে পারেন? আর দিনের পর দিন কাগজের প্রথম মাথা ছোট, কিভাবে আম্বানির ছেড়ে দিয়ে হবে ভালো হবে। কে আসবে, কোথায় হেলিকপ্টার নামবে, কোথায় প্লেন হবে, তার রাস্তাঘাট কিরকম হবে, নরেন্দ্র মোদী কিরকম একেবারে পারলে প্রায় ছুটে দাঁড়িয়ে যাবে, তারপরে সে সংস্থাকে প্রণাম করবে, তারপরে একে একে লাইন দিয়ে দিল্লির সরকারের মন্ত্রীরা সব দাঁড়াবে এবং দিল্লির সরকারের মন্ত্রীদের সঙ্গে সঙ্গে আমাদের রাজ্যের মুখ্যমন্ত্রী লাইনে গিয়ে দাঁড়িয়ে যাবেন। হিটপট দিয়ে বলতে পারে বামপন্থীরা বিজেপি কখনো এই ঘর পরিবারী তারকা পাশের মধ্যে দাঁড়াননি, ওটা অসভ্য কাজে লোক দাঁড়িয়ে হয়েছে 5,000 কোটি টাকার দিয়ে। আমি পশ্চিমবঙ্গে দেখতে পাচ্ছি কবি কল্পনা করতে পেরেছিলেন? মনে করবেন না কোনো ব্যক্তিগত বাণিজ্য আমরা কথা বলছি। কাগজের খবর কিরকম, পূর্ববঙ্গের বীরভূমে তার ছেলের বিয়ে হবে বলে 25 বিঘে জমির ওপরে শুধু খাবার ক্যান্ডেল, 25 বিঘে জমির ওপরে শুধু খাবার ক্যান্ডেল, হাজার হাজার লোক, 50 কিলোমিটার ভালো, গাড়ির পর গাড়ি, দিল্লি, বোম্বে, কলকাতা সব ইচ্ছা করবে হাজির হয়ে গেছে। কি করে মানুষ মমতা ব্যানার্জিকে খুশি করে তার বাহিনী অনুব্রত, তাকে খুশি করে তার বাহিনী তুলুক, তার সাথে ভিড়ে ছিল আরেক পাচারকারী তার বাড়ি, এই দুই মিলিয়ে পাচারকারীরা ষড়যন্ত্র করে মানুষের ঐক্যবদ্ধ আন্দোলনের সামনে বাধা পাবে, মৃত্যু করতে হবে। রাজত্ব চলবে না, গরিব মানুষের ঐক্যবদ্ধ রাজত্ব চাই, সমাজ বদলে লড়াই চাই, তার কোনো বিকল্প নেই থাকতে পারে। আমাদের লড়াইটা শিক্ষাটাকে রক্ষা করতে হবে। ছাত্রদের একার ব্যাপার না, বাচ্চা একার ব্যাপার না। আপনি গাড়ছিলেন ছেলেদের ভবিষ্যতের দিকে তাকান, কোথায় যাচ্ছে? গোটা পশ্চিমবাংলা আস্তে আস্তে করে গ্রাম কৃষি তার অগ্রগতি, পরিকাঠামো তার অগ্রগতি, গ্রাম পর্যন্ত বিদ্যুৎ তার অগ্রগতি। তারপর গত 13 বছরে 1 মেগাওয়াট বিদ্যুৎ পশ্চিমবঙ্গে নতুন তৈরি হয়ে যায়। কলকারখানা শিল্প আপনি যা দেখছেন পশ্চিমবঙ্গে নতুন যা তৈরি হয়েছে, ওই রাজারের শহর বলুন, কি ইউপোর্ট বলুন, কি আইটি বলুন, ছোট ছোট শিল্প পশ্চিমবঙ্গ গোটা ভারতবর্ষে 1 নম্বর। ছোট শিল্প তার থেকে শুরু করে বড় শিল্প, এগুলো আমরা আদায় দেবো। অটো হাব, কেমিক্যাল হাব, সারা ভারতবর্ষ বলছে কাটাল পশ্চিমবঙ্গে ওটাই ভবিষ্যৎ। কাটাল পশ্চিমবঙ্গ, এখানে জ্যোতি বসুর ঐতিহ্যকে সঙ্গে নিয়ে বুদ্ধদেব ভট্টাচার্য একজন নির্মল সাদা মানুষ, 18 বছর বয়সে ছেলের চোখের দিকে তাকিয়ে বলছে আমি মুখ্যমন্ত্রী ক্ষমতা দেখানোর জন্য না, আমি মুখ্যমন্ত্রী 18 বছর বয়সের ছেলের চোখের জল মুছিয়ে দিতে হবে বাবা মায়ের কাছে, এটা আমার কর্তব্য, আমার দায়। যারা ভেবেছিলেন আচ্ছা বেশ সন্তান গেল তৃণমূল আসে ভালো কিছু হবে কোথাও, জননটুকু রাস্তায় দাঁড়িয়ে বলতে পারছেন না, চাপে আছেন, জননটুকু বাড়িতে গিয়ে স্ত্রীকে বলছেন সর্বনাশ করে ফেলেছে।
রাজ্যটা সর্বনাশ হয়ে যাবে। ছেলেটা স্কুলে পড়াশোনা করেছে ভালো, মেয়েটা কলেজে পড়াশোনা করেছে ভালো, পাস করেছে, বন্ধুদের মধ্যে কথা হচ্ছে। পশ্চিমবাংলায় যতদিন বামফ্রন্ট ছিল, যেমন করে বছরে একবার দুর্গাপুজো হয়, তেমন করে বছরে একবার টেটের পরীক্ষা হতো, যেমন করে বছরে একবার ঈদ উৎসব হয়, তেমন করে বছরে একবার স্কুল সার্ভিস কমিশনের পরীক্ষা হতো। গ্রামে গ্রামে ছেলে মেয়েরা অপেক্ষায় থাকতো, জানতো আমার যোগ্যতায় আমার কাজ কাউকে ধরতে হবে না, এই ছিল ব্যবস্থা। সেই ছেলে মেয়ে বাড়িতে গিয়ে বাবাকে বলছে, তুমি তো তৃণমূলের মতো, কেন পরীক্ষা হচ্ছে? বাবা চুপ। পরীক্ষা রেজাল্ট করেছে কেন? ওই বাচ্চা ধরিয়ে এসছে কেন? সাদা সাদা নম্বর উঠছে কেন? এরপরে পাস করছে কেন? পাস করে ভুল করছে কেন? বাবা চুপ, বলতে পারছে। স্ত্রীর কাছে গিয়ে বলছে, আমি করেছি, কিন্তু রাস্তাঘাটে বলার সুযোগ নেই। প্রথম দিনের তৃণমূল তো রাস্তাঘাটে যদি বলি তৃণমূলের নতুন বাহিনীর কাছে আমাদের মার খেতে হবে, বলার মতো চান্স নেই। ফলে গিয়ে চুক্তি করে বলছে কোনো বিকল্প নেই। আমার বাড়িতে ছেলে হচ্ছে, বাবা এই যে বিচি বাবা বললো উত্তর দাও। বাবা বলছে, আমি দেখি জানি না কোথা কিভাবে দুগুণ খুঁজে খুঁজে বার করতো। মুখ্যমন্ত্রীর ছবি ছবি কোথায় কি আছে, এই যে মিটিংয়ে সব বলছে যে নতুন কিছু উদ্বোধন উদ্বোধন করে, একটা কারখানার ছবি ছবি দেখা না, মুখ্যমন্ত্রী উদ্বোধন করছে, ছেলে দুগুণ করছে মুখ্যমন্ত্রীর ছবি। যেই মুখ্যমন্ত্রীর ছবি খুঁজে যাচ্ছে, বলছে দি মোস্ট কারাপ্টেড চিফ মিনিস্টার অফ ওয়েস্ট বেঙ্গল। যেই কারাপ্টেড বলছে, সাতমালের কারাপ্শন, অমনি টিএমসি, এআইটিসি, অল ইন্ডিয়া তৃণমূল কংগ্রেস। সংবাদ কিছু পত্রিকা বলে, হ্যাঁ বাবা অনেক ছবি দুটো ক্লিক করেছিলাম, মমতা ব্যানার্জির ছবি। মমতা প্রচুর হাসছে, গাইছে, নাচছে, উদ্বোধন করছে। আচ্ছা, আলিপুরদুয়ারে আসলে আদিবাসীদের ডেকে নিয়ে নাচ গান করছে, যদিও তাদের হাতে গ্লাভ পরে, আদিবাসীদের সঙ্গে হাতে হাত লেগে যায়, হাতে গ্লাভ করে নাচছে, নাচছে গাইছে, সব ছবি পাচ্ছে। না উদ্বোধন সব ছবি উদ্বোধন পাচ্ছে। স্কুলের প্রাচীন চালিয়েছে তার উদ্বোধন, ঘর ভাঙা ছিল তার উদ্বোধন, সুলভ শৌচালয় তার উদ্বোধন। তারপর মুখ্যমন্ত্রীর ছবি আছে, একটা ছবি ভক্ত করতে পারবে না, কারখানা উদ্বোধন করেছে। আবারও ছেলে খুঁজছে, কিন্তু বলছে মাঝে মুখ্যমন্ত্রী, গাইবের শিল্পমন্ত্রী, মায়ের অর্থমন্ত্রী, হাজারখানেক লোক কাজ পাবে এমন একটা কারখানার ছবি বার করা যাবে? ছেলে বলছে না, সারা দুদিন খুঁজে এরকম করে ছবি খুঁজে পেলাম না। মুখ্যমন্ত্রী সবের উদ্বোধনে আছেন, কলকারখানার উদ্বোধনে নেই। মুখ্যমন্ত্রী সবার কাজে আছেন, রাজ্যের ভবিষ্যতের জন্য নেই। ছেলেমেয়েদের দিকে টাকাটা তিনি রাজি না, ওটা ভাগ্যটাকে শুকিয়ে নেবার ব্যবস্থা করছে। ঠেকাতে হবে আমাকে। আমি অনেক দূরে বসে আছেন, দুটো খবর চলছে কলকাতা, পশ্চিমবাংলায়, গ্রামে, ধর্মেগঞ্জে, আজকে আপনি দেখেছেন বুঝলেন কি সংঘর্ষ হাসপাতালের মধ্যে। ডাক্তার মেয়েটা খুব হাসপাতাল মানে কি? সেই জায়গা যেখানে মানুষ যেভাবেই হোক হাজির হয়ে ভাবে আমি বেঁচে যাবো। মরা মানুষকে বাঁচাবার জায়গা হাসপাতাল। সেই হাসপাতাল জীবন্ত কলেজ ছাত্রী ডাক্তার তাকে খুন করে দিল, ওটা রাজ্য ছাপিয়ে দিল। আমরা তখনই বলেছিলাম অপরাধীকে প্রশ্রয় দিচ্ছেন, শিক্ষাইচারকে প্রশ্রয় দিচ্ছেন, স্বাস্থ্যের ভালোটা বেড়ে যাচ্ছে, করবেন না। ক্ষমতা না থাকলে আপনি দায়িত্ব ছেড়ে দিন। আজকের খবর দেখুন, আজকের খবর কোচবিহার এনজিএম মেডিকেল কলেজ, নাম শুনেছেন নিশ্চয়ই, মেডিকেল কলেজের পরীক্ষা অতএব সমস্ত সিসিটিভি ভেঙে দিলেন। কেন?
যেন পরীক্ষায় সিম্পলিফাই করা যায়, যে ভেঙে দিল সে মমতা ব্যানার্জির অত্যন্ত ঘনিষ্ঠ নিরপেক্ষ বিশ্বাসের চালা শেখ কালচারের মাতব্বর। মেডিকেল কলেজে পর্যন্ত লেখাপড়া হবে না, ধ্বংস করে দেওয়া। আর কালকের খবর কি আপনি পেয়েছেন? মেদিনীপুর মেডিকেল কলেজ সরকারি 5 জন মা ভর্তি হয়েছেন, আইসিসিতে নিয়ে যেতে হয়েছে, সেখান থেকে ভেন্টিলেশন নিয়ে যেতে হচ্ছে। একজন করে মারা গেছেন, 3 জনের হাল বেশ খারাপ। কি ব্যাপার? নিষিদ্ধ স্যালাইন প্রসূতি মায়ের শরীরে পুশ করেছে রাজ্যের সরকারি স্বাস্থ্য ব্যবস্থা মেডিকেল কলেজ। এই মৃত্যুটা মৃত্যু না, এই মৃত্যুটা খুন। এই খুনের দায়ে রাজ্যের স্বাস্থ্য দপ্তরের যারা এই সমস্ত অপরাধ করতে করতে শিক্ষার ফল স্বাস্থ্য ব্যবস্থা ভেঙে দিয়েছে। আপনি বুঝতে পারেন? আপনি ফালাকাটার বাজারে দাঁড়িয়ে আছেন, ভাবছেন ওটা তো সিরিয়াল লাইসেন্স, আমি যাবো কেন? আমি আপনাকে বলছি, আপনার ছেলের দিকে আপনার মেয়ের দিকে আপনি তাকালেন না, আপনার ভবিষ্যতের দিকে আপনি তাকালেন না। এখনো ভাববেন আমি পুরোনো তৃণমূলের কোনো মর্যাদা নেই। তাহলে দেখেছেন কোথায় যারা প্রথম দিন থেকে তৃণমূল করছে তারা এখন সবচেয়ে বেশি দিকে। কেন? তারা ভেবেছিল তৃণমূল একটা রাজনৈতিক দল, আর এখন দাঁড়িয়ে গেছে তৃণমূল একটা লুঠেরাদের দল। যত পুরনো মানুষ রাজনীতি করতেন, তৃণমূল করতেন, কংগ্রেস করতেন আগে, তারা বুঝতে পারছেন তৃণমূলটা লুঠেরাদের দল। তারা প্রতিবাদ করতে যখন চাইছেন তখন তারা ব্যর্থ হচ্ছেন, আক্রান্ত হচ্ছেন, ঘরের মধ্যে কণ্ঠটা করে দেওয়া হচ্ছে। শান্তনু সেন একটা কলকাতায় ডাক্তার স্কোয়ার ফিট নেবে টাকা দিতে। যখন স্কোয়ার ফিট নেবে টাকা দিত তখন মমতা একজন ঘনিষ্ঠ ছিল, রাজ্যসভার মেম্বার ছিল। আজকে গতকাল এই নতুন ছিল কংগ্রেস, হলো বিজেপি, তারপর গেল তৃণমূলে। এই সম্পর্কে 2 বছর ধরে গেলে তৃণমূলে, 21 সালের পরে তৃণমূলে গেছে। জয়প্রকাশ মজুমদার ঘোষণা করছে শান্তনু সেন এবং আরাবুল ইসলাম এরা দুজনেই প্রথম দিন থেকে তৃণমূল, এরা আর তৃণমূল কংগ্রেসের নেই, এদের সাসপেন্ড করলাম। আমি বলছি যত পুরনো তৃণমূলের লোক লিখে রাখুন, যদি প্রয়োজন হয় সই করে দেবো। 6 বছর 10 বছরের মধ্যে পুরনো মানুষ যদি তৃণমূল থেকে থাকেন, আমি তৃণমূল আমি রাজনীতি করবো, আপনি করতে পারবেন না। নাম লেখাতে হবে, আর কর্মীর ভাষায় নাম লেখাতে হবে, তাহলে তৃণমূলে আপনার কোনো সুযোগ থাকে না। তৃণমূল সঙ্গে যারা ফলোবাজি করে কালীঘাটে টাকা পৌঁছে দিতে পারবে। এখান থেকে মুক্তি পেতে হবে, তৃণমূল থেকে মুক্তি পাওয়ার জন্য নয়। আপনার ছেলে, আপনার মেয়ে, আপনার পরিবার, আপনার 4-5 মানুষদের কাছে নিজের মর্যাদা রাখার জন্য, ছেলে মেয়েদের ভবিষ্যতের জন্য এগুলো সংরক্ষণ করতে হবে। বন্ধুরা, আমি যে কথা বলে চেষ্টা করবো সেটা হচ্ছে এই কমিউনিস্টরা অন্য ধাপের জিনিস। কত দেখতে চান, কত দেখতে চান গোটা বামফ্রন্ট, গোটা বামফ্রন্টের 34 বছর অন্তত 100 জন মন্ত্রী, এই একজন এখানে বসে আছে প্রাক্তন। এই শীতকাল একটু উপরের জামাটা রং বদলে গেছে, তাহলে গলার পজামাটাও সাদা, উপরের জামাটাও সাদা থাকবে, সাদা জামা সাদা প্যান্ট। তৃণমূল চেষ্টা করেছে, বিজেপি চেষ্টা করেছে, কংগ্রেস চেষ্টা করেছে, সব রকম ভাবে নানান রকম ভাবে দোষ করার চেষ্টা করেছে। ইডি লাগিয়েছে, সিবিআই লাগিয়েছে, সমস্ত কিছু লাগিয়েছে। কমিউনিস্টরা অন্য ধাতুর জিনিস। 34 বছরের একজন মন্ত্রীর গায়ে ইডি সিবিআই সব লাগিয়ে একটা কালো ফুটকি দাগ আজ পর্যন্ত দিতে পারেনি এই বারবারি কমিউনিস্টরা। আমার জন্য পার্টি না, মানুষের জন্য পার্টি। মানুষ, গরিব মানুষ, তার চেয়ে গরিব মানুষ, ভাষাগত সংখ্যালঘু, ধর্মীয় সংখ্যালঘু, জাতিগত নানান রকম বঞ্চনার শিকার, বৈষম্যের শিকার সমগ্র মানুষ তাকে যুক্ত করে কমিউনিস্ট।
আমাদের স্বাধীনতা সংগ্রাম কংগ্রেস মঞ্চ, তার মধ্যে কমিউনিস্ট আমাদের সবাই আছে। সেই কংগ্রেসের মঞ্চে পূর্ণ স্বাধীনতার দাবি যারা আবেদন করেছিল তারা কমিউনিস্ট। সারা ভারতবর্ষের ইতিহাস জানে পূর্ণ স্বাধীনতার দাবি প্রদান করেছিল কমিউনিস্ট। কোন পদের স্বাধীনতার সংগ্রাম পরিচালিত করলে মানুষকে যুদ্ধ করা সম্ভব? শ্রমিক, কৃষক, তাদের প্রথম করে কমিউনিস্ট, তাদের প্রথম করে দেশের ভবিষ্যৎ রচনা করতে হবে তারা বলছিল কমিউনিস্ট। প্ল্যাটফর্ম অফ অ্যাকশন, তার পরিপ্রেক্ষিতে সালে কংগ্রেসের সনদ তৈরি হলো। তার পরিপ্রেক্ষিতে 1938 সালে পরিকল্পনা কমিশনে বিকল্পনা তৈরি হলো। তাহলে মানুষ শ্রমিকের জন্য, মানুষের জন্য, কৃষকের জন্য, ভবিষ্যতের জন্য, মধ্যবর্তী তার দাবিতে লড়াই মানুষের জন্য। মানে সমগ্র মানুষকে সঙ্গে নিয়ে পথ চলো। স্বাধীনতার পর সেই মনোভাব থেকে আমাদেরকে চলেছে। কমিউনিস্টরা সবাই ছিলেন। স্বাধীনতা সংগ্রাম সংগ্রামে আমাদের সংবিধান বি আর আম্বেদকর, বাবা সাহেব আম্বেদকর তার নেতৃত্বে স্পষ্ট যে সংবিধান আমাদের তৈরি করা হয়েছিল, করা হচ্ছে। তাই তার জাস্টিস, তার লিবার্টি, তার ফ্যাটার্নিটি ধ্বংস করা হচ্ছে। ভারতবর্ষ তার ভবিষ্যৎ, তার স্বাধীনতা সংগ্রামের ঐতিহ্য, গোটা ভারতবর্ষ তার সংবিধান, এই সমস্ত গুলোকে নস্বাত করে যারা ভারতবর্ষ দেশটাকে দিল্লি থেকে বিজেপি ওয়ালারা আদানি আমদানির জন্য চালাতে চায়, মানুষের প্রতি বিভাজন তৈরি করো, ভয়াবহ বিভাজন তৈরি করো, তার বিরুদ্ধে লড়াই করার কোন বিকল্প নেই। বিজেপি গোটা দেশের সবচাইতে বড় শত্রু, তার বিরুদ্ধে সমগ্র শক্তিকে ঐক্যবদ্ধ করতে হবে, কোন বিকল্প নেই। ওখানে বাংলাদেশ স্বাধীনতার লড়াই করছে, বাংলাদেশ তৈরি হয়েছে, বাংলার মানুষ তার পাশে দাঁড়িয়েছে, ভারতের সরকার তার পাশে দাঁড়িয়েছে। কিন্তু ভারতের সরকার তার পাশে দাঁড়িয়েছে মানে প্রথম উত্তর দিয়েছিলেন তার নাম কমরেড পি সুন্দরাইয়ার, কমরেড জ্যোতি বসু, কমরেড বিপিন চক্রবর্তী। তারাই ইন্দিরা গান্ধীকে প্রথম বলেন যে বাংলাদেশের যে লড়াই হচ্ছে ওই লড়াইতে মুক্তির যুদ্ধ হিসেবে আমাদের সাহায্য করা উচিত, সমর্থন করা উচিত। কমিউনিস্ট গণতন্ত্র, ধর্মনিরপেক্ষতা তার মতো করে একটা দেশ এবং ধাপে ধাপে তাকে ধ্বংস করা হয়েছে। মৌলবাদীরা এখন প্রচার করছে, আর মৌলবাদীরা প্রচার দিলে কি হয়? সংখ্যালঘুর উপর আক্রমণ, ওখানে সংখ্যালঘুর উপর যত আক্রমণ হচ্ছে তত এবারে বিজেপি ক্ষতি হচ্ছে। ওখানে সংখ্যালঘুর উপর আক্রমণ তাকে ব্যবহার করে এবারে সংখ্যালঘুদের উপর আক্রমণ বিজেপির রাজনীতি পুষ্ট হচ্ছে। বিজেপির রাজনীতি পুষ্ট হচ্ছে, বাংলাদেশের মৌলবাদীদের রাজনীতি পুষ্ট হচ্ছে। অপেক্ষায় আছে তৃণমূল। যত কোটি ভাগ হোক, যত কোটি যুদ্ধ হোক, যত কোটি বিভাজন হোক, যত বিভক্ত থাকবে তত আমাদের শাসন করতে সুবিধা হবে। তার বিরুদ্ধে সমগ্র মানুষকে ঐক্যবদ্ধ করে মানুষ তার ঐক্য, জাত ধর্ম বর্ণ নির্বিশেষে তার ঐক্য, সম্প্রদায়গত বিবেচনায় মানুষকে ঐক্যবদ্ধ করে গরিব মানুষ, ছাত্র, যুব, শ্রমিক, কৃষক, মহিলা তাদের অধিকারকে রক্ষা করার লড়াই। লাল ঝান্ডা মানে মানুষের স্বার্থের লড়াই, লাল ঝান্ডা মানে মূল্য বৃদ্ধির মনোভাবের বিরুদ্ধে লড়াই, লাল ঝান্ডার লড়াই মানে যুবকের কর্মসমর্থন তার লড়াই, লাল ঝান্ডার লড়াই মানে শ্রমিক, কৃষক তার স্বার্থ রক্ষার লড়াই। কয়েক বছরের নৌকায় বুঝিয়ে দিয়েছে উত্তরবঙ্গ সহ গোটা পশ্চিমবাংলায় মানুষকে সঙ্গে নিয়ে এগিয়ে চলা যায়। আজও মানুষ অপেক্ষায় আছে। আমাদের কাজ আর কাছে পৌঁছানো, হাতে হাত ধরা, একটু থাকলে টেনে নিয়ে আসা ঐক্যবদ্ধ মানুষ বাংলার পরের প্রজন্ম আমাদের ছেলে মেয়ে তাদের ভবিষ্যৎ রচনা করবার লড়াইকে ঐক্যবদ্ধ ভাবে এগিয়ে নিয়ে যাবে। তার জন্য অবশ্যই সবচাইতে ভরসা রাজনৈতিক দলটার নাম CPIM, সবচাইতে ভরসা ঝান্ডাটার রং লাল। এই লাল ঝান্ডাকে সঙ্গে নিয়েই ভবিষ্যতের সেই ঘটনা আমাদের পথ চলতে হবে। সেই মনোভাবে এখানকার মানুষ চলবেন, এই মনোভাবেই সম্মেলন আগামী দিনের কর্মসূচির আহ্বান জানাবে। সবাইকে ধন্যবাদ ও অভিনন্দন।
জানিয়ে আমার কথা আমি শেষ করছি।